ছোটখাটো সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার নয়াদিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়ে তিনি আরও বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ ঘটবে। একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, আমাদের অনৈক্যের কারণে যদি ফ্যাসিবাদ ফিরে আসে তাহলে জাতি ক্ষমা করবে না। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। আমাদের সামনে বসে আছেন। নয়াদিগন্তে ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই অনুষ্ঠানে যোগ নেন বিএনপি নেতারা। এই পত্রিকার যিনি প্রকাশক ছিলেন তাকে সহ অনেকে মৃত্যুদণ্ড, সালাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায়। এ সময় অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার ও জুলাই সনদ সম্পূর্ণ হয়েছে, এখন যথাসময়ে নির্বাচন হবে। ২৬ ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে। আমরা আশা করছি এর মধ্যে সংস্কার যে সমস্ত সবাই রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সনদ স্বাক্ষর করেছেন এবং আশা করি আমরা যে এই বিষয়গুলো নিষ্পত্তি হয়ে গেছে ইতিমধ্যে, সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচনে সকল দলকে অংশগ্রহণের আহ্বান জানান মির্জা ফখরুল। আমি আহ্বান রাখবো সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোটখাটো সমস্যা এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে আমরা ফিরিয়ে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসি। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিস্টদের প্রত্যাবর্তন ঠেকাতে সব ধরনের ঐক্য জরুরি। ঐক্যবদ্ধ থেকেই আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সমস্ত দরজা বন্ধ করব, এই প্রতিজ্ঞা আমাদের থাকতে হবে। সালাউদ্দিন আহমদ বলেন, আগামীর জন্য শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করতে হবে। এদিকে ডিআরইউতে লেবার পার্টির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন হাফিজ বলেন, নির্বাচনকে বিলম্বিত করতে প্রতিবেশী দেশ ও কিছু রাজনৈতিক দল ষড়যন্ত্র করছে। নির্বাচনকে বিলম্বিত করার জন্য, বিঘ্নিত করার জন্য কিংবা না করার জন্য প্রতিবেশী রাষ্ট্র থেকে অনেক পরিকল্পনা দেওয়া হয়েছে। এই দেশেও দু একটি রাজনৈতিক দল সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছে। পিআর পদ্ধতির মাধ্যমে দুর্বল সরকার গঠিত হয় বলেও মত এই নেতার। নানান ধরনের অবাস্তব পরিকল্পনার কথা জনসমক্ষে পেশ করেছে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নের খসড়া ও পরিধি জাতির কাছে পেশ করার পর তা দেখে স্বাক্ষর করবে এনসিপি। দুপুরে ঐকমত্য কমিশনের সাথে আলোচনা শেষে সাংবাদিকদের কথা জানান দলটির সদস্য সচিব আখতার হোসেন। তিনি অভিযোগ করেন, একটি দল জুলাই সনদকে মুছে দিতে চাইছে, আরেকটি দল চাইছে তা ভেস্তে দিতে। বিস্তারিত জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। ৮ মাসের আলোচনা শেষে জুলাই সনদ বাস্তবায়নে ২৫টি দল স্বাক্ষর করলেও স্বাক্ষর করেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি বলছে, সনদ বাস্তবায়নের আশ্বাস ও এর প্রক্রিয়া সুস্পষ্ট না থাকায় এতে সই করেনি তারা। শনিবার সকাল 10টার কিছু সময় পর সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ঐকমত্য কমিশনে আসে সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে। আলোচনা শেষে আখতার জানান, জুলাই সনদ বাস্তবায়নের খসড়া ও এর পরিধি না জেনে সনদে স্বাক্ষর করবে না এনসিপি। জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, সে আদেশের ড্রাফট, সে আদেশের বিষয়বস্তু, সে আদেশের পরিধি, প্রত্যেকটা জিনিস জাতির কাছে উপস্থাপন করতে হবে। এই জুলাই সনদ সেটা জনগণের সার্বভৌম অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসেবে এটাকে জারি করবেন এবং সামনের সংসদে কনস্টিটিউয়েন্ট পাওয়ার অ্যাপ্লাই করার মধ্য দিয়ে এটাকে একটা সংস্কারকৃত ২০২৬-এর সংবিধান হিসেবে ঘোষণা করতে হবে। এ সময় তিনি অভিযোগ করেন, জুলাই সনদ নিয়ে দীর্ঘ আলোচনা হলেও একটি দল এর অস্তিত্ব মুছে দিতে চায়, আরেকটি দল চায় সনদ ভেস্তে যাক। তারা মূলত দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক দল তারা জুলাই সনদের স্বাক্ষর মুছে দেওয়ার সুযোগ খুঁজছে, আর একটি দল জুলাই সনদের বাস্তবায়নকে ভেস্তে দেওয়ার সুযোগ খুঁজছে। এমত অবস্থায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে জুলাই সনদকে পরিপূর্ণ বাস্তবায়নই কেবলমাত্র এই সংকট থেকে আমাদেরকে উত্তরণ ঘটাতে পারে। এদিকে সর্বসম্মতভাবে সনদ বাস্তবায়ন হয়ে গেলে এতে আর নোট অফ ডিসেন্টের কার্যকারিতা থাকবে না বলেও দাবি করেন এনসিপির সদস্য সচিব। যতক্ষণ পর্যন্ত না জুলাই সনদের আইনি ভিত্তির জায়গা নিশ্চিত না হয়,
ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই চেষ্টা চালিয়ে যাব। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। একটি রাষ্ট্রের সুরক্ষার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার কথা জানালেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৩১ দফা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জানান, সামাজিক মূল্যবোধকে প্রতিষ্ঠিত করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। বিস্তারিত শফিকুল হকের প্রতিবেদনে। সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফার উপর অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে এই আয়োজনে সরাসরি শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের খেলাধুলার জন্য তো ভালো মাঠ নেই, তাছাড়া এত পড়ার চাপের মধ্যে আমরা সময়টা কিভাবে পাবো? ইফরত, তোমাকে ধন্যবাদ তোমার প্রশ্নের জন্য। তুমি নিশ্চয়ই একটা প্ল্যান করো যে ঠিক আছে, আমার এই পড়ালেখা আছে, এই কাজগুলো আছে, এই হোমওয়ার্ক আছে, তাহলে ফুটবল বিকালে খেলতে যাবো, তার আগে আমি হোমওয়ার্কটা শেষ করি, তার আগে আমি পড়াটা শেষ করি, করো না? এভাবেই তো করো। জি জি, তাই তো। তাহলে তো তুমি ফুটবল খেলার টাইম বের করেই ফেলছো। তুমি তোমার যে ফুটবল খেলার টাইম সেটা করেই ফেলছো। পরে প্রধান অতিথির বক্তব্যে আগামীর বাংলাদেশে কেমন শিক্ষা ব্যবস্থা চায় বিএনপি সেটি স্পষ্ট করেন তারেক রহমান। একটি রাষ্ট্রের উন্নয়ন, সুরক্ষা এবং নিরাপত্তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। সেই লক্ষ্যকে সামনে রেখে ইতিমধ্যেই কিন্তু আমরা জনগণের সামনে ৩১ দফা ঘোষণা করেছি। প্রতিযোগিতামূলক এই বিশ্বে সম্মানের সঙ্গে যদি তোমাদেরকে টিকে থাকতে হয়, তোমাদেরকে যথা উপযুক্ত শিক্ষায় কিন্তু শিক্ষিত হতে হবে। আমরা সেভাবেই চেষ্টা করছি আমাদের দলের পক্ষ থেকে আগামী দিনের পুরো শিক্ষা ব্যবস্থাটাকে সেভাবে গড়ে তুলতে, সাজিয়ে তুলতে। প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে সময় উপযোগী করে গড়ে তুলতে বিএনপির একটি বিশেষজ্ঞ টিম কাজ করছে বলেও জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শিক্ষাবিদদের সমন্বয় একটা বিশেষজ্ঞ টিম আমরা তৈরি করেছি, যারা ইতিমধ্যে অনেক কাজ এগিয়ে নিয়ে গেছেন। শফিকুল হক, ৭১। চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের সঙ্গে আজও পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে তাদের পদযাত্রা পুলিশ আটকে দিলে এই ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে তারা সেখানে বসে পড়ে প্রতিবাদ জানায়। একই সঙ্গে আগামীকাল সার্টিফিকেট পুড়িয়ে যমুনা অভিমুখে আবারও পদযাত্রা কর্মসূচি দেয় প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। নির্বাহী আদেশে সরকারি চাকুরিতে নিয়োগ সহ ৪ দফা দাবিতে যমুনা অভিমুখে চাকুরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের মিছিল শাহবাগে আটকে দেয় পুলিশ। বাধার মুখে পড়লে পরিস্থিতির অবনতি হয়। ব্যারিকেড সরাতে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের মরিয়া অবস্থান সামলাতে পুলিশকে কিছুটা মারমুখী হতে হয়। সাধারণ মানুষরা, আপনারা যারা আশেপাশে আছেন, আপনারা দেখুন কি বর্বরচিত আক্রমণ হচ্ছে। এই পুলিশ আমার ট্যাক্সে, আমার প্রত্যেকটি টাকায়, প্রত্যেকটি করের টাকায় বেতন পায়, আর সেই পুলিশ গতকাল আমাদের উপর হামলা চালিয়েছে। আমাদেরকে রাজপথে মারা হোক, আমাদেরকে রাজপথে লাঞ্ছিত করা হোক, আমরা চাই আমাদের অধিকার। হোয়াট ইজ ইউর ল? হোয়াট ইজ ইউর ডিসেবল ল? চাই অধিকার, চাই কর্মসংস্থান, এমন দাবিতে অনড় অবস্থানে থাকেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী প্রতিবন্ধী শিক্ষার্থীরা। তারা পুড়িয়ে দেন প্রতিবন্ধী সুরক্ষা অধিকার আইনের লিখিত কপি। দাবি আদায়ে পরে তারা ঘোষণা করেন আগামী দিনের কর্মসূচি। সুরক্ষা আইন ছিল, পুড়িয়ে দিয়েছি, আমাদের আর কিচ্ছু নেই। সব সার্টিফিকেট আগামীকালকে পুড়িয়ে আমরা নিঃস্ব হব এবং আগামীকালকে আরো কঠোর কর্মসূচি ঘোষণা আসবে। এর আগে রাজু ভাস্কর্য অবস্থান কর্মসূচি থেকে তারা এই পদযাত্রা শুরু করে। 18 সালের পর থেকে আমরা যারা গ্রাজুয়েট, আমরা আমাদের যে সেশন জট হয়েছে, চাকরি হয় নাই, তাদেরকে নির্বাহী আদেশের মাধ্যমে আমাদেরকে সরাসরি চাকরিতে নিয়োগ দিতে হবে। আমাদের প্রতিবন্ধীদেরকে 35 বছর
চাকরির বয়সসীমা নির্ধারণ করতে হবে। কারণ আমাদের পদগুলি খালি আছে আর আমাদের ভাইরা আমরা এখন ভিক্ষার থালা দেওয়ার অবস্থা হয়েছে। গেল দিনও তাদের এই কর্মসূচি আটকে দেয় পুলিশ। 4 দফা দাবি আদায়ে গত 19 অক্টোবর থেকে রাজু ভাস্কর্যে অবস্থান করছেন তারা। পার্থ সঞ্জয়, 71, ঢাকা। নির্বাচন হলেই চলে যাব, আর যদি কখনো কেউ ডাকে সরাসরি সরকারি দায়িত্ব পালনের জন্য আসবো না, এমন ঘোষণা দিয়েছেন ধর্ম উপদেষ্টা আফমা খালিদ। তিনি বলেন, আমি 1 টাকার দুর্নীতি করিনি, তাই সেফ এক্সিট বা কারো সাথে আঁতাতের প্রশ্ন আসে না। শনিবার রাজধানী শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার 21তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রেস সচিব বলেন, শেখ হাসিনার আমলের সকল অন্যায় লিপিবদ্ধ করতে হবে। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন সরকারি উপদেষ্টা, সচিব, রাজনৈতিক সহ বিভিন্ন স্তরের অতিথিরা। অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বলেন, তিনি আর কখনো সরকারি দায়িত্ব পালনের ডাকে সাড়া দেবেন না। প্রধান উপদেষ্টার কাছে বলছেন, এই 2-4-5 জন উপদেষ্টা রাজনৈতিক দলের সাথে লিয়াজো মেনটেন করে আগামী সরকারে থাকতে চায়। আমি আপনাদেরকে বলি, আগামী সরকারে যদি আমার ইনভাইট করে সম্মান জানায়, আমি তাদের প্রতি যথার্থ সম্মান জানিয়ে আমি তাদের ক্যাবিনেটের অংশ হব না। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেন, গবেষক নয়, সাংবাদিকরা প্রাত্যহিক ইতিহাস লিখে রাখে। এই যে অবর্ণনীয় যে অত্যাচার, এগুলো আসলে আমাদের সবার লিখে রাখা উচিত। আমরা সেই কাজটা এখনো করছি না। 15 বছরের প্রতিদিনকার লিপি লিখে রাখা উচিত। বক্তব্য রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। তিনি জানান, 24-এর জেএনজিরা আবাবিল পাখির মতো ভূমিকা রেখেছেন। জেনারেশন জি কে আমরা অপদার্থ ভেবেছিলাম, বলতাম এগুলো পাবজি খেলে, এগুলো ফেসবুকে পড়ে থাকে, এগুলো ফার্মের মুরগির মতো। কিন্তু এই বাচ্চাগুলো আবাবিল পাখির মতো, কি বিশাল দানবীয় বাহিনী ছিল। আবাবিল পাখির মতো ক্ষুদ্র ক্ষুদ্র লাঠি আর পাথর দিয়ে এক স্বৈর শাসনের শুধু চর্বিত ঘাসের ন্যায় পিষেই ফেলেনি, তাকে দিল্লি পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেছে। অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, মীর কাসিম আলী সহ জামাত নেতাদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। এই অন্যায়ভাবে হত্যার কারণে শহীদ মীর কাসিম আলী সহ যাদের এইভাবে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে জান্নাতে উচ্চ মর্যাদা তাদেরকে দান করুন। তিনি আরো বলেন, 24-এর রাজনৈতিক উপকারভোগীদের দুর্নীতির বিরুদ্ধে সরব হতে হবে। হত্যাকাণ্ড যে টেলিকাস্ট করেছিল সৈকত সাদিক, 71, ঢাকা। গুমের সাথে জড়িত ও পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনতে হবে। এর সাথে জড়িত সামরিক ও বেসামরিক কাউকেই ছাড় দেয়া যাবে না বলে জানান বক্তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু আয়োজিত গুম নিয়ে এক সেমিনারে এসব কথা বলেন তারা। এ সময় ফ্যাসিস্ট অপরাধীদের বিচারের প্রক্রিয়া চলমান আছে বলে জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। গুমের শিকার ব্যারিস্টার আরমান বিন কাসেমের লেখা বইয়ের মোড়ক উন্মোচন এবং গুম বিষয়ে ডাকসুর সেমিনার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলে আয়োজিত সেমিনারে যোগ দেন উপদেষ্টা, জাতিসংঘের প্রতিনিধি, গুম হওয়া ব্যক্তিদের স্বজনসহ অনেকেই। গুমের শিকার ও তাদের স্বজনরা তুলে ধরেন আওয়ামী আমলে তাদের ওপর হওয়া নির্যাতনের কথা। ফ্যাসিস্ট হাসিনার সময়ে শুধুমাত্র বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য ভিন্ন মতের ভিন্ন দলের মানুষকে কেমনভাবে হত্যা করা হয়েছে, কেমনভাবে এরকম চরম মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে হয়েছে। গুম কমিশনে দায়ের অনেক অভিযোগ কেন তদন্ত হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন জাতিসংঘের হেড অব মিশন হুমা খান। দাবি জানান গুমে জড়িত সহ পরিকল্পনাকারীদের বিচারের। গুম কমিশনে অনেক অভিযোগ জমা হয়েছে, তার অনেকগুলো তদন্ত হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তোলা উচিত। গুমে যারা জড়িত তাদের সাথে পরিকল্পনাকারীদেরও বিচারের আওতায় আনতে হবে। গুমে জড়িতদের বিচারে ছাড় দিলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন ডাকসু ভিপি সাদিক কায়েম। এই সেনাবাহিনীর মধ্যে যারা কিলার জেনারেল আছে, তারা এই দেশের শত্রু, তারা এই জাতির শত্রু, তারা জুলাইয়ের আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে তারা এই জাতির শত্রু। তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।
কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয়, আজকে আমরা দেখতে পাচ্ছি এই কিলার জেনারেলদেরকে তাদেরকে এসি প্রিজন বের করে নিয়ে আসা হচ্ছে, তাদেরকে যেখানে রাখা হচ্ছে সেখানে তাদেরকে এসির ব্যবস্থা করা হচ্ছে। এটা পুরো জাতির জন্য লজ্জা। অপরাধীদের বিচার চলমান আছে বলে জানান উপদেষ্টা আদিলুর রহমান। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, অপরাধীদের বিচারের জন্য চেষ্টা চলছে, বিচার প্রক্রিয়াও শুরু হয়েছে। আশা করব বাংলাদেশের জনগণ এবং যারা নিপীড়িত মানুষ বিচার পাবেন এবং অন্যায়ের পরিসমাপ্তি করবে। এ সময় ফেসিবাদ রুখতে সব পক্ষকে এক থাকার আহ্বান জানান তিনি। ঐক্যবদ্ধভাবে আমাদের মধ্যে। মোহন ইসলাম, ৭১, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনার রহস্য উদ্ঘাটনে 4টি দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে। সকালে বিমানবন্দরের কার্গো ভিলেজ এবং ই গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এই অগ্নিকাণ্ডের পেছনে কোনো ত্রুটি বা অব্যবস্থাপনা ছিল কিনা সেটি খতিয়ে দেখতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞরা আসবেন। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ সরকার। গেল শনিবার বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজের আগুনে ওষুধ, তৈরি পোশাক সহ ক্ষুদ্র ও মাঝারি পণ্যের আমদানিকারকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে আগুনের সূত্রপাত কিভাবে হলো এবং এত দ্রুত ছড়িয়ে পড়ল কিভাবে, কিংবা নিভাতেও বা এত সময় কেন প্রয়োজন হলো, সেসব প্রশ্নের উত্তর খুঁজতে শনিবার কার্গো ভিলেজ পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শন শেষে উপদেষ্টা বলেন, আগুনের ঘটনা তদন্তে 4টি দেশের বিশেষজ্ঞ দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগুনের ঘটনাটি নাশকতা কিনা এই তদন্তের মাধ্যমে সেটি বেরিয়ে আসবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে, আপনার অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে, চায়নারে ইনভাইট করা হয়েছে, টার্কিরে ইনভাইট করা হয়েছে। তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি, তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে। আগুন নেভাতে বিমানবন্দরের ফায়ার ইউনিটের সক্ষমতা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, বিমানবন্দরের ফায়ার ইউনিট দিয়েই প্রথম কার্যক্রম শুরু হয়। ফায়ার ব্রিগেডের যে ইউনিটগুলি আছে, একটা হলো 15 নম্বর সেক্টরে, আপনারা জানেন যে দিয়াবাড়ি ই গেটের ওখানে, যে কি জানি বলে মেট্রো রেলের ওখানে, আর একটা হলো আমাদের কর্মীটোলা। এইগুলো 20 মিনিটের ভিতর চলে আসছে। বাট ইন দি মিন টাইম ওখানে যেই জায়গায় আগুনটা ধরছে গার্মেন্টস ম্যাটেরিয়াল, কেমিক্যাল, শুধু দাগ্ধ পদার্থগুলো খুব বেশি ছিল, এই জন্য হয়তো আগুনটা ছড়াই গেছে, তাড়াতাড়ি কন্ট্রোল করতে সময় নিচ্ছে। ফায়ার সার্ভিস ফেল করেনি উল্লেখ করে উপদেষ্টা জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস যথাসাধ্য চেষ্টা করেছে। তারা সময় মতো ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করেছে। সাজিদ সরকার, ৭১, ঢাকা। আপাতত একটি সুষ্ঠু নির্বাচন চান কুড়িগ্রামের নারীরা। তারা জানান, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রের জন্য জরুরি ভিত্তিতে নির্বাচন দরকার, কারণ তারা মনে করেন একটি নির্বাচিত সরকার আসলে নারীরা তাদের অধিকার নিয়ে কথা বলতে পারবে। আসন্ন নির্বাচন নিয়ে জেলার নারীরা কি ভাবছেন তা নিয়ে সহকর্মী রাজু মুস্তাফিজের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। সাম্প্রতিক সময়ে সারা দেশে নারীর প্রতি নানা সহিংস ঘটনায় উদ্বিগ্ন কুড়িগ্রামের নারীরা। কর্মজীবী থেকে গৃহিণী সব পর্যায়ে নারীরা বলেন, আগামী জাতীয় নির্বাচনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, কিন্তু এর জন্য দরকার একটি শান্তিপূর্ণ পরিস্থিতি। তারা আরও জানান যে নারীরা নেতৃত্বে আসতে চান, তাদের নানা হয়রানি ও সন্ত্রাসের মুখে পড়তে হয়। এই অপসংস্কৃতি থেকে বের হতে হবে। তবে তারা মনে করেন, ভোটের আগে নারী পুরুষের ভোটের সমান অধিকার নিশ্চিত করতে হবে। নারীদের ভোট কেন্দ্রে নিতে হলে অবশ্যই নির্বাচন উৎসব মুখর করতে হবে। এখন তো সরকার নাই, ভোট হলে ভালো, তাদের কাছে আমরা দাবি দেওয়া করতে পারি। আমরা চাই ভোট হোক সুস্থ সবলে, ভোট হোক শান্ত পরিবেশে। আর তরুণ ভোটাররা সবকিছুর জন্য সুষ্ঠু নির্বাচনের ওপর গুরুত্ব দিয়েছেন। আমরা নতুন প্রজন্ম, আমরা এটাই ভাবতেছি যে নারীদের জন্য সব জায়গায় এগিয়ে নিয়ে যাওয়া হয়, সব কিছুতে সহজ করে দেওয়া হয় নারীদের পথ চলার জন্য, আর সব জায়গায় যেন নারীরা নির্যাতিত না হয়, সহজভাবে পথ চলতে পারে। নির্বাচন যেন সুশৃঙ্খলভাবে হয়, নারী বান্ধব হয়, নারীরা যেন সহজেই ভোট দিতে পারে, কোনো যেন উচ্ছৃঙ্খল কোনো কিছু না হয়। এদিকে নারী নেত্রীরা বলছেন, আগামী নির্বাচনে যেই আসুক না কেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আসতে হবে, কারণ সুষ্ঠুভাবে নির্বাচিত নেতৃত্ব যে কোনো আকাঙ্ক্ষা পূরণ করতে পারে বলে তাদের বিশ্বাস।
কুড়িগ্রামের মতো প্রান্তিক অঞ্চলে নারীরা অনেক অবহেলিত এবং দারিদ্র্যপীড়িত অঞ্চল। এখানে নারীরা কর্মসংস্থান পায় না, তাদের বাল্যবিবাহ হয়, বিভিন্ন ক্ষেত্রে নারীরা নির্যাতিত হচ্ছে। আমরা এমনই একজন ব্যক্তিকে চাই কুড়িগ্রামে, যারা নারীদেরকে নিয়ে বিশেষভাবে কাজ করবে এবং নারীদের মান উন্নয়নে তারা কাজ করে যাবে। নেত্রীরা আরো বলেন, নারীরা সংরক্ষিত আসন নয়, সরাসরি নির্বাচনের মাধ্যমে আসলে মর্যাদা সবসময় বাড়ে। যখন একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, তখন যে সরকার গঠিত হবে সেই সরকারটার মধ্যে স্বচ্ছতা থাকবে, গ্রহণযোগ্যতা থাকবে এবং জবাবদিহিতা থাকবে। জবাবদিহি যেখানে থাকবে না, সেখানে কখনোই গণতন্ত্র টিকে থাকতে পারে না। কুড়িগ্রাম জেলায় মোট ভোটার সংখ্যা 18,76,555 জন। এর মধ্যে পুরুষ ভোটার 9,31,727 জন আর নারী ভোটার 9,44,807 জন। পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা প্রায় 13,000 বেশি। মনিরা কাজুরি, ৭১।